বেনারস। বেনারস মানে যেমন মহাদেবের কাশী বিশ্বনাথ মন্দির, তেমনি বেনারস মানে এই শহরের ইতিহাস, সংস্কৃতি, খানপান, গঙ্গা আরতি, এখানকার ঘাট ও এই শহর জুড়ে থাকা নানা দেবদেবীর মন্দির। বেনারসে হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম প্রসার লাভ করেছে। তাই চলুন আজকের আমাদের বেনারসের এই অন্তিম পর্বের ভিডিওতে থাকছে আশিঘাটের গঙ্গা আরতি, থাকছে বেনারসের বেশ কিছু ভ্রমণস্থল, বেনারস থেকে 10 কিলোমিটার দূরে থাকা সারনাথ, যেখানে বৌদ্ধদেব প্রথমবার তার বাণী প্রসার করেছিলেন, ও থাকছে বেনারসের নৌকা বিহার। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও আমরা শুরু করছি। এখন বাজে ভোর 4:30। আমরা চললাম দশাশ্রমের ঘাটে থাকা আমাদের হোটেল থেকে আশিঘাটের সকালের গঙ্গা আরতির দর্শনে। দশাশ্রমের ঘাট থেকে আশিঘাটের দূরত্ব 3 থেকে 3.5 কিলোমিটার, সময় লাগে 20 মিনিট মতন। আমাদের এই যাত্রায় অটো ভাড়া পড়েছে 80 টাকা। আমরা অটোর ভাড়া দিয়ে সকাল সকাল হেলিকপ্টার রাইড করে ফেললাম। অটো দাদা যেভাবে আমাদের অটো চালিয়ে নিয়ে এলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম আশিঘাট, যেটা অবস্থিত বেনারসে। আর এই মুহূর্তে আমি চলে এসেছি আরতি দেখতে আশিঘাটে। আপনাদেরকেও দেখাবো। এই যে দেখছেন, এখানে অনেক চেয়ার পাতা আছে, আর এই স্থানেই হবে কিছুক্ষণের মধ্যে আরতি, আর যার সাথে আমরা দেখবো আজকে সানরাইজ। তো চলুন আপনাদেরকেও দেখাই, आमियों नीचे देखी। कितना करके सीट यहाँ पे? मैम ऑनलाइन हमारी वेबसाइट पे है, उस पे आप जाके देख लीजिए। उस पे बुकिंग प्राइस है। ऑनलाइन का ये बोलिए, वेबसाइट बोलिए थोड़ा। subaibanaras.net। আচ্ছা, থ্যাংক ইউ। তো ফাইনালি এসে আমরা পৌঁছে গেছি আশিঘাটে। আর আশিঘাটে এসে একদম ফ্রন্টের চেয়ার আমি নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে পার চেয়ার আমাদের থেকে 300 টাকা নেওয়া হয়েছে। প্রথমে 200 বললো, তারপরে 300 হয়ে গেল। এই দুটো চেয়ার যে আমরা বসে আছি, এইগুলো লাকিলি আমরা পেলাম। মানে এখানে দুটো কাপল বসছিল, তারা হঠাৎ উঠে গেল, আর উঠে যেতেই আমরা ছুটে এসে চেয়ারে বসে গেলাম। এই হলো আপাতত বিষয়। আর এই হচ্ছে হ্যাঁ, এখন আরতি শুরু হয়নি, আর তার আগেই ফাইনালি আমরা চলে এলাম। বন্ধুরা, আপনারা আশিঘাটের যে চেয়ারগুলো দেখছেন, যে ফার্স্ট 3টে রো রয়েছে, এই 3টে রোতে কিন্তু আপনাদের পে করতে হবে। আর পিছন দিকের যে রোগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আপনারা বিনামূল্যে এই চেয়ারগুলি ব্যবহার করতে পারেন। আর কিছুক্ষণের মধ্যেই এখানে গঙ্গা আরতি শুরু হবে, আর তারই প্রস্তুতি চলছে এখানে। দেখুন প্রতিটা জিনিস কি সুন্দর পরিপাটি করে সাজানো হচ্ছে। আর এই সমগ্র চত্বরটি কর্পূরের গন্ধে মোমো করছে। দিব্যতা যেন বেনারসের কণায় কণায় মজুত আছে। আর দেখুন এখানে সকলেই খালি পায়ে বসে আছে, কারণ এই স্থানের সাথে সংলগ্ন হচ্ছে গঙ্গা আরতির ঘাট। আর এই স্থানটির পবিত্রতা সত্যি অতুলনীয়। চলুন এবার গঙ্গা আরতির দর্শন করা যাক। বন্ধুরা, আপনারা যদি মহিলা হন আর আপনারা যদি ভেবে থাকেন আশিঘাটের আরতি দেখতে যাবেন সকালবেলা, তাহলে যদি আপনারা স্নান করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এইভাবে প্রদীপ জ্বালতে পারবেন। একদিকে সংস্কৃতের মন্ত্র উচ্চারণ, আর একদিকে ঘণ্টার ধ্বনির সাথে তাল মিলিয়ে চলছে এই আরতি। এখন ব্রহ্ম মুহূর্ত, সূর্য উঠতে আর কিছু মুহূর্ত বাকি। এই মুহূর্তে আমাদের সকলের হাতে ফুল দেওয়া হচ্ছে, যাতে আমরা সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারি। আর এরপর দেখুন এই স্থানে আর কি কি হয়ে থাকে। आगे सूर्य भगवान को जल देने की व्यवस्था रहेगी, जल दे लीजिएगा, लोटिया में जल लगा रहेगा। प्राणियों में विश्व का এই স্থানের সবচেয়ে সুন্দর বিষয় আমার এটাই লেগেছে যে এই স্থানে পুরোহিতদের সাথে সাথে সাধারণ মানুষও এই আরতি এবং পুজোয় অংশগ্রহণ করতে পারে। এই মুহূর্তে দেখুন আমি এবং আমার মতন অনেক ভক্তগণ এখানে এসেছে, যারা তারা সকলেই সূর্যদেবকে জল অর্পণ করছে। এরপর
একদিকে শুরু হচ্ছে যজ্ঞ, আর সেই যজ্ঞস্থলেও কিন্তু আপনারা সম্মিলিত হতে পারেন, আর একদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানেও আপনারা সম্মিলিত হতে পারেন। गुरुजी पंडित देवाशीष देव जी को मैं यहीं से नमन करती हूँ। এই मुहूर्ते আমার পেছনে যে জায়গাটা দেখছেন এখানে সন্ধ্যা আরতি হয়, এই যে ছাতা লাগানো রয়েছে, আর এখন বাজছে সকাল 6:30। এত সুন্দর এখানকার আবহাওয়া, প্রকৃতি, এক আধ্যাত্মিক অ্যাটমসফিয়ার, চারদিকের পরিবেশ এত সুন্দর। বেনারস সত্যি অসাধারণ, বেনারসের সাথে সত্যি কোনো জায়গার তুলনা হয় না। আপনারা চাইলে সকালবেলা বোটে করে ঘুরতেও পারেন, এখানে হাতে টানা নৌকাও রয়েছে। আমরা এই মুহূর্তে এখানেই বসে আছি, এখানকার প্রকৃতি এনজয় করছি। আমরা এখানে এখন ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগি হচ্ছে 50 টাকা প্লেট। আর ওই যে কাকু দাঁড়িয়ে আছে, ওনার সাথে আমরা এখন হাতে টানা বোটে করে যাব ওই কাকুর সাথে, আর কিছু রিলস তুলবো, কিছু ভিডিও নেবো, সেই কারণেই যাওয়া। আর এখানে কিছু খাবার দোকানও রয়েছে। এই যে আমরা পাখিকে খাওয়াবো বলে 2খানা প্যাকেট নিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা এগাচ্ছি বোট রাইডের জন্যে। আর হ্যাঁ, ভোর हो रहा है ना, রোজ ওখানে সানরাইজ হচ্ছে। আমাদের এখানে বোটে পড়েছে 800 টাকা আধা ঘন্টার জন্য, তবে আমরা আঙ্কেলকে রিকোয়েস্ট করেছি 40 মিনিটস ঘোরানোর জন্য, বলেছে রাজি হয়েছে তিনি। এই মুহূর্তে আমি চলে এসেছি বোট রাইড করতে, আর দেখুন এই হচ্ছে সামনে আমাদের বোট। আর চলুন এই মুহূর্তে প্রকৃতিকে গঙ্গার বুকে বসে এনজয় করা যাক। সো ফাইনালি আমরা বসে গেছি এখন বোটে, আর এই হচ্ছে ভিউ। আশিঘাটে যেখানে আরতি হয় ঠিক সেই স্থানেই কিছুক্ষণ বাদে হয় যোগা ক্লাস। আপনারাও এই যোগা ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। এই মুহূর্তে আশিঘাট থেকে আমরা টোটো ধরে চলে এসেছি নন্দীদুয়ার অবধি, ভাড়া পড়েছে 100 টাকা। আর সেখান থেকে একটি হাতে টানা রিক্সায় করে এখন চলেছি খাটেরি বাজারে, রাম ভান্ডারে, যেখানে কচুরি খুব বিখ্যাত। আর তার পাশেই রয়েছে শ্রীজির দোকান। কালকে তো গেছিলাম শ্রীজিতে মালাইও খেতে, কিন্তু তখন রাত্রিবেলা পাওয়া যায় না, যেমনটা আপনাদের বলেছি। তাই এবেলা যাচ্ছি, গিয়ে আমরা এখন কি কি পাই, কি কি খাই, সেটাই এখন বড় কথা। এই হচ্ছে আমরা আজকে শ্রীজির মালাইও খাবোই, কালকে হ্যাঁ খাবোই, কারণ কালকে সন্ধ্যাবেলা গেছিলাম, ওখানে গিয়ে তো আমরা জানতাম না সকালে গিয়ে ওখানে পাওয়া যায়। আজকে সকালে যাবো শ্রীজির মালাইও খেতে, দেখবো বেনারসের ফেমাস মালাইও শ্রীজির কেমন খেতে হয়, আর আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমন খেতে হয়েছে। ফাইনালি এই মুহূর্তে এসে পৌঁছে গেছি রাম ভান্ডারে। প্রচুর ভিড়, প্রচুর, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা কচুরির দোকানে অর্থাৎ রাম ভান্ডারে টিকিট করেছি। টিকিট কত নম্বরে? 113 নম্বরে, আর এখন চলছে হচ্ছে 80 নম্বর, মানে 33 জন পরে আমাদের এখন লাইন। তার জন্য আমরা এখন চলেছি শ্রীজি মালাইয়ের দোকানে, দেখি ওখানে কেমন ভিড়। তো দাঁড়িয়ে থেকে কি করব, চলে এলাম। কালকে তো পাইনি, আজকে দেখি আমাদের কপালে মালাইও জোটে কিনা। এই হচ্ছে রাস্তা, চলে এসেছি আমরা শ্রীজির মালাইও দোকানে। একটা অনেস্ট রিভিউ দিচ্ছি, সত্যি কথা বলতে মালাইও আমার খুব একটা পছন্দ কিছু হয়নি। সত্যি বলতে রাবড়ি খুব ভালো খেতে, লস্যি খান, মানে এটা আমার যার যার আর কি স্বাদ বলতে পারেন। আমার স্বাদ অনুযায়ী রাবড়ি, লস্যি আমার খুব ভালো লেগেছে বেনারসের। তবে ওই মালাইও জিনিসটা, ওই ফেনা ফেনা জিনিসটা আমার ঠিক ভালো লাগেনি।
ঠিক আছে, আপনারা আসুন, এসে টেস্ট করে দেখুন। এখানকার একটা অথেন্টিক খাবার, অবশ্যই এসে টেস্ট করুন। চলুন, এই মুহূর্তে আমরা যাচ্ছি কচুরির দোকানে। ফাইনালি আমাদের কচুরি আর জিলাপি এসে হাজির। শুদ্ধ ঘিয়ে তৈরি করা কচুরি। সত্যিই ভালো, ঝুম্পা কিন্তু এবার এটার অনেস্ট রিভিউ দিচ্ছে। জিলিপির সাইজগুলো খুবই ছোটো ছোটো। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি এখানকার যে দর্শনীয় স্থানগুলো আছে, অনেক অনেক মন্দির আছে যেগুলো এক মাসেও কভার হবে না, কিন্তু কিছু বিশেষ দর্শনীয় স্থান আছে, সেগুলোই এখন আমরা দেখতে যাচ্ছি। যেহেতু 8টা বেজে গেছে, এখন প্রায় 11টা বাজছে, 8টা নাগাদ আপনারা এই যে নন্দী চক আছে এখান থেকে গাড়ি পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। 11টা বেজে গেলে পিভিআরের কাছে যেতে হবে, আমরা পিভিআরের কাছে যাচ্ছি। আজকের ভ্রমণের প্রথম গন্তব্য আমাদের নামঘাট। আমরা প্রায় চলে এসেছি নামঘাটের কাছে। এই মুহূর্তে আমি চলে এসেছি নামঘাটে, যার পুরাতন নাম হচ্ছে খাটিয়া ঘাট। আর ওই যে দূরে যে ব্রিজটা দেখছেন সেটা হচ্ছে রাজঘাট ব্রিজ, যার উপর দিয়ে ট্রেনে করে যেতে যেতে আমরা অনেক সময় এই ঘাটটিকে দেখে থাকি। যখন আমরা হরিদ্বারের পথে যাই, দেরাদুনের পথে যাই এবং বেনারস আসার সময়ও আপনারা এই ঘাটটি থেকে কিন্তু এই সুন্দর স্থানটি দেখতে পান। আর সেই সুন্দর স্থানে আসার ইচ্ছা বহু দিনের ছিল আমার। আজ এসে পৌঁছে গেছি নামঘাটে। আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আপনারা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করতে পারেন, ফটো তুলতে পারেন, তবে কোনো রকম অ্যাকশন ক্যামেরা, ড্রোন ক্যামেরা বা গোপ্রো কিন্তু এখানে অ্যালাউ নেই। ওই দূরে দেখা যাচ্ছে রাজঘাট ব্রিজ, যা 1887 সালে নির্মিত হয়েছিল। এই ব্রিজটির বিশেষত্ব হলো এটি একটি দোতলা ব্রিজ। এটির অপর নাম ডলফিন ব্রিজও। এই ব্রিজটি বারাণসী থেকে মুঘলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় অবধি যুক্ত। এই ব্রিজের নিচে দিয়ে রেল লাইনের ব্যবস্থা রয়েছে আর উপর দিয়ে গ্যাংটক রোডের সুবিধা রয়েছে। এই মুহূর্তে কিন্তু এই নামঘাটেও শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। আপনারা যদি 2-3টে দিন বেনারসে কাটান তাহলে একদিন চলে আসুন নামঘাটে সন্ধ্যা আরতি দেখতে, একদিন আশি ঘাটে আর একদিন দশাশ্রমের ঘাটে আরতি দেখুন, আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখুন কি সুন্দর নমস্কার করে আছে, হাতগুলো বড় জোরে রয়েছে। আর এই নমস্কারের জন্যেই কিন্তু এই ঘাটটার নাম হয়েছে নামঘাট। দারুণ লাগছে আমার এই ঘাটে এসে। আর খুব সুন্দর সুন্দর ফটো রিলস আপনারা এই ঘাটে এসে শ্যুট করতে পারেন। এখানে অনেক বুক স্টল লেগেছে আর আপনারা এখানে এসে নৌকা চাপতে পারেন, নৌকা ঘুরতে পারেন, নৌকা রাইড করতে পারেন। পার পার্সন 100 টাকা। নামঘাট দেখে আমরা চলেছি সারনাথের পথে। চলুন আপনাদের এই মুহূর্তে নিয়ে যাব সারনাথে। আর এখান থেকে দাদা বলছেন আধা ঘন্টা মতো সময় লাগবে। সারনাথ, সারনাথ কথাটি একটি সংস্কৃত শব্দ, তবে পলি ভাষায় এই স্থানটির নাম সারংনাথ আর এর পূর্ব নাম মৃগদাব। কথিত আছে এই স্থানটি একসময় জঙ্গলে আবৃত ছিল আর এই জায়গায় শয়ে শয়ে হরিণ বাস করত। বুদ্ধদেব বোধ লাভের পর এই স্থানেই প্রথমবার ধর্মপ্রচার করেছিলেন। আর আজ আমরা সেই স্থানেই চলে এসেছি। চলুন আজ আমরা এই স্থানটি সম্পূর্ণ এক্সপ্লোর করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ধার্মিক স্তূপার সামনে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ধার্মিক স্তূপা। চলুন আপনাদের সামনে থেকে দেখাবো। আমি দাঁড়িয়ে আছি ধামি স্তূপের সামনে। এটার হাইট হচ্ছে 104 ফিট আর ডায়ামিটার হচ্ছে 93।
আর এটাকে বলা হচ্ছে ধামি স্তূপা। বুদ্ধদেব মারা যান, তার যে অস্থিটা সেটা 8টা জায়গায় বিভাজিত করা হয়েছিল, তার মধ্যে একটি অংশ রাখা হয়েছে এই স্তূপার মধ্যেই। আর এই স্তূপাটা কিন্তু কোনো জানলা নেই, দরজা নেই, সম্পূর্ণভাবে ক্লোজ। ওপরের যে ইটগুলো দেখুন সেগুলো অনেকটা ক্ষয়ে গেছে, আর নিচের ইটগুলো সেই জন্যে এটাকে বাউন্ডারি দেওয়া আছে যাতে ওপরের ইটগুলো ঠিক থাকে। আর খুব সুন্দর, খুব পবিত্র এই স্থান বৌদ্ধদের কাছে, হিন্দুদের কাছে। এই যে স্তূপা আপনারা দেখছেন, এই স্তূপা কিন্তু 2300 বছরের পুরনো, আর বানিয়েছিল হচ্ছে সম্রাট অশোক। আপনারা সকলেই জানেন উনি কিন্তু শিব ভক্ত ছিলেন, আর তারপরে কিন্তু উনি বৌদ্ধ ধর্ম দীক্ষিত হন, আর তার জন্যেই কিন্তু তিনি এই স্তূপা নির্মিত করেন। খুব সুন্দর লাগছে, এখানে এসে আপনারা শান্তি অনুভব করবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমার খুব ভালো লাগছে, চারদিকে বড় বড় গাছের মাঝখানে এত সুন্দর একটি স্তূপা দাঁড়িয়ে আছে। অবশ্যই আপনারা আসুন সারনাথ ঘুরতে, যেটি বেনারস শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত। পাশেই রয়েছে হচ্ছে জৈন মন্দির, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। 13 নম্বর যিনি তীর্থঙ্কর ছিলেন তার বার্থ প্লেস হচ্ছে এই সারনাথ, আর সেই কারণেই কিন্তু এখানে এই মন্দিরের উৎপত্তি। চলুন আমরা সেই জৈন মন্দিরে এই মুহূর্তে যাব। এই মুহূর্তে আমরা চলে এসেছি জাপানিজ টেম্পলে। জাপানের দ্বারা নির্মিত হয়েছিল এই টেম্পলটা। এই মুহূর্তে আমরা যে স্থানটি দিয়ে যাচ্ছি সেই স্থানের চারপাশে দেখুন রয়েছে অশোক গাছ। আমরা এখন যে মন্দিরটির উদ্দেশ্যে যাচ্ছি সেটি সারনাথের সবথেকে মূল মন্দির, যার নাম মূলগন্ধ কুটি বিহার। 1931 সালে শ্রীলঙ্কার বৌদ্ধ ভিক্ষু আঙ্গারিকা ধর্মপাল সহ বোধি সোসাইটি এই মন্দিরটি নির্মাণ করে। এই মন্দিরের গর্ভগৃহে বুদ্ধদেবের একটি সোনালী রঙের মূর্তি রয়েছে, যেটি সম্পূর্ণ একটি পাথরে নির্মিত, আর সেই মূর্তির তলদেশে রাখা আছে বুদ্ধদেবের একটি দাঁত। বুদ্ধিস্টরা বছরের বিশেষ বিশেষ দিনে এই স্থানে আসেন এবং সেই সময় তারা এই স্থানে পূজা অর্চনা করেন। বন্ধু, এই মুহূর্তে আমি এসে গেছি সেই স্থানে যে স্থান থেকে বুদ্ধদেব তার প্রথম 5 শিষ্যকে তার বাণী প্রসার করেছিলেন, এই স্থান থেকে। আর এই স্থানটিকে বলা হচ্ছে বোধি স্থান। ভেতরে রয়েছে বোধি গাছ, যার তলায় বুদ্ধদেব বসে তার 5 শিষ্যকে প্রথমবার তার বাণী দিয়েছিলেন। আর এই ধারে যদি আপনারা দেখেন, ঘণ্টাটি আপনারা দেখছেন, এই ঘণ্টাটি তিব্বত সরকার এই জায়গায় লাগিয়েছিল। এই ঘণ্টাটার ওজন হচ্ছে 2.5 টন। সকাল 4টের সময় এই ঘণ্টাটি একবার বাজানো হয়, যার সাউন্ড 3 কিলোমিটার অবধি যায়। আর বিকালবেলা সন্ধ্যে 6টার সময় এই ঘণ্টাটি আরেকবার বাজানো হয়, যার সাউন্ড প্রায় 1.5 কিলোমিটার অবধি যায়। আর এই ঘন্টা শুনেই কিন্তু এখানে থাকা একটি গ্রুপ রয়েছে, যেখানে বুনকার লোকেরা থাকে, তারা তাদের কাজ শুরু করে। চলুন আমরা যাব বোধি ট্রির দিকে। আসুন। এই যে গাছটি দেখছেন, এটি হচ্ছে পিপলকা গাছ, যাকে অশ্বত্থ গাছও আমরা বাংলায় বলি। আর এই অশ্বত্থ গাছের নিচেই কিন্তু বসে বুদ্ধদেব তার 5 শিষ্যকে দেখুন কিভাবে দীক্ষা দিচ্ছে। আসুন, এই যে সেই দৃশ্য। এই যে দেখছেন রেলিংয়ের পিছনে, এটা হচ্ছে আর্কিওলজিস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। এখান থেকে প্রচুর কিছু খনন কার্যের দ্বারা পাওয়া গেছে। এই স্থান থেকে গুপ্তযুগীয় মন্দির, ভারতীয় জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, যা 26শে জানুয়ারি 1950 সালে গৃহীত হয়, সেই স্তম্ভও কিন্তু এই স্থান থেকেই উদ্ধার করা হয়েছিল। এই স্থানটি ঘুরে দেখার মতো সময় আমাদের হাতে একদম ছিল না, তাই এই স্থানটি আমরা আপনাদের বাইরে থেকেই দেখালাম। আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে মিউজিয়াম সারনাথে, তবে আজকে শুক্রবার বন্ধ আছে এই মিউজিয়াম। এখানে একটি গ্রাম আছে যেখানে
সমস্ত রকম বেনারসি শাড়ি বোনা হয়। আমরা সেখানে যাচ্ছি না, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আমাদের। আজকে অনেকগুলো জায়গা কভার করতে হবে, হাতে রয়েছে মাত্র একটি দিন। এখান থেকে জুস খাবো আর খেয়ে আমরা বেরিয়ে যাব। 40 রুপিস করে এক গ্লাস জুস। এই স্থানে রয়েছে একটি ছোট মার্কেট, যেখানে আপনারা পাথরের এবং কাঠের নানা জিনিস পেয়ে যাবেন, যেগুলি আপনারা কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি সারনাথে থাকা বুদ্ধ পার্কে। আর এই যে দেখুন সামনে বুদ্ধের মূর্তি, চলুন সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। যে স্ট্যাচুটা দেখছেন এটি হচ্ছে 82 মিটার লং, আর এটি হচ্ছে বুদ্ধা স্ট্যাচু। আর খুব সুন্দর একটি বাগানের মধ্যে অবস্থিত এই স্ট্যাচুটি, খুবই সুন্দর। আর সামনে যে মূর্তিটা আপনারা দেখছেন জলের মধ্যে, সেটা হচ্ছে মায়া দেবীর মূর্তি, মানে বুদ্ধদেবের মা, ওনার একটি মূর্তি। এই স্থানেও রয়েছে একটি জাপানি টেম্পল, যার মধ্যে রয়েছে বুদ্ধ মূর্তি। আপনারা চাইলে ভেতর থেকে মন্দিরটি ঘুরে আসতে পারেন। এই মুহূর্তে আমরা আছি রাজঘাট ব্রিজের ওপর। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে নামোঘাট, আর নিচে দিয়ে এই মুহূর্তে ট্রেন যাচ্ছে। আমরা এই মুহূর্তে সারনাথ দেখে চলেছি রামনগর ফোর্ট দেখতে। এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর প্রবেশদ্বার, আর ঠিক অপোজিটে রামনগর ফোর্ট। এই মুহূর্তে আমি চলে এসেছি রামনগর ফোর্টে। চলুন রামনগর ফোর্ট আপনাদের ঘুরে দেখাই। আর ফোর্টের সামনেই দেখুন কামান রাখা আছে। কাশী নরেশ বলবন্ত সিং 18 শতকে তৈরি করেছিল, আর সম্পূর্ণ বেলে পাথর দিয়ে তৈরি হচ্ছে এই ফোর্টটা। যেমনটা আপনারা দেখছেন, এখানে প্রসিদ্ধ একটি উৎসব হয়, তার নাম হচ্ছে রামলীলা উৎসব। আসুন। এই ফোর্টের মধ্যে একটি মিউজিয়াম রয়েছে, যেখানে ঢুকতে গেলে আপনাদের প্রবেশ মূল্য দিতে হবে। তবে আজকের আমাদের গন্তব্য কিন্তু এখনও শেষ হয়নি, তাই আমরা সেই স্থানে আর না গিয়ে এগিয়ে চললাম অন্য গন্তব্যে। এই মুহূর্তে আমরা চলে এসেছি বেনারসের বিড়লা মন্দিরে, যেটিকে নতুন বিশ্বনাথ মন্দিরও বলা হয়। বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে অবস্থিত রয়েছে এই মন্দিরটি। চলুন এই মন্দিরটি ভিতর থেকে আপনাদের একটু ঘুরে দেখাই। তো এখানে এসে যা জানলাম, এই যে আপনারা দেখছেন অনেকেই মাথায় পাগড়ি বেঁধে বেঁধে ঘুরছে। তো আপনারা তো জানেনই এখানে হিন্দু কলেজের মধ্যেই অবস্থিত এই মন্দিরটা। আর এই মন্দিরের এই হিন্দু কলেজে যে সমস্ত স্টুডেন্টরা আছে, যে বিভাগেই আছে না কেন, আজকে সকলেরই প্রায় রেজাল্ট বেরিয়েছে, তাই সকলেই আসছে বাবার মন্দিরে দর্শন করতে, বাবাকে এসে প্রণাম করছে। ভালো লাগলো। এখনও স্টুডেন্টরা যখন আসে এভাবে বাবার মন্দিরে, মায়ের মন্দিরে, খুব ভালো লাগে। এই মুহূর্তে বিড়লা মন্দির দেখে আমরা চলেছি সংকট মোচন মন্দিরের দিকে। আর এখান থেকে 3 কিলোমিটারের ডিস্টেন্স দেখাচ্ছে। আমি চলে এসেছি সংকট মোচন মন্দিরে। এখানে ভেতরে মন্দিরের ক্যামেরা বা মোবাইল কোনোটাই অ্যালাউ নেই। জুতো পরে 100 মিটার আপনাদের এগাতে হবে, তারপরে মন্দির। হনুমান মন্দির থেকে কিছুটা এগালেই রয়েছে ত্রিদেব মন্দির। তবে এই স্থানে গাড়ি দাঁড় করানো আমাদের পক্ষে সম্ভব হয়নি, তাই আমরা এই মন্দিরটা স্কিপ করে দিই। এই মুহূর্তে আমরা চলে এসেছি তুলসী মানস মন্দিরে।
বেনারসে এলে অবশ্যই এই মন্দিরটা আপনারা ঘুরতে আসবেন। কথিত আছে তুলসীদাসজি এখানে বসে রামচরিত মানস লিখেছিলেন। চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। এই যে দেওয়ালগুলো দেখছেন, এই দেওয়ালগুলিতে তুলসীদাসের যে রামচরিত মানস সেগুলো দেখুন খোদাই করে লেখা আছে। धन्य हुई अयोध्या श्री राम आए हैं, मंगल गाओ सब जन भगवान आए हैं। কথিত আছে এই মন্দিরেই নাকি হনুমানজি তুলসীদাসকে দর্শন দিয়েছিলেন। 1964 সালে সুরেখা পরিবার এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। আজকে তো দুপুরে লাঞ্চ হয়নি, এখন সন্ধ্যাবেলা এসে ঢুকেছি একটি দোকানে। এখানে চাউমিন আর পাওভাজি অর্ডার দিয়েছি। চাউমিন হচ্ছে 70 টাকা আর পাওভাজি হচ্ছে 80 টাকা। চলুন খেয়ে দেখি। ঠিকঠাক। এরপর খাওয়া দাওয়া করে আমরা চলে আসি 18 শতাব্দীতে অবস্থিত বাংলার নাটোরের রানী ভবানীর তৈরি এই দুর্গা মন্দিরে। এই মন্দিরটিকে একটি শক্তিপীঠও বলা হয়। চলুন সামনে থেকে আপনাদের মন্দিরটি ঘুরিয়ে দেখাতে পারবো, তবে মন্দিরের গর্ভগৃহে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। नमो देवे महादेव्यै शिवाय सततं नमः। এই মুহূর্তে আমি চলে এসেছি বেনারসের একটি খুবই সুন্দর মন্দির, যার নাম মণি মন্দির। 1940 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরটি রাম দরবারের আদলে নির্মিত হলেও মহাদেব সহ এই স্থানে নানা দেবদেবী পূজিত হন। আমার মনে হয় মহাদেবের ইচ্ছা বেনারস নিয়ে আমি আরও একটি ভিডিও বানাই। তাই এই ভিডিওটি যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, আমি এর পরের অংশটি পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতন সকলকে টাটা, সকলে ভালো থাকবেন। হর হর মহাদেব।